তোমরা প্রায়শই আমাকে একটা কোশ্চেন করে থাকো বা অনুরোধ করে থাকো যে দাদা কিছু মোটিভেশনাল স্পিচ দিন, মানে কিছু ইন্সপিরেশন দিন, যেটা শুনে যেটা দেখে আমাদের পড়ার প্রতি আগ্রহ বেড়ে যায়, বা পুলিশের চাকরি ক্র্যাক করার জন্য একটা উত্তেজনা বা শক্তি, এনার্জি চলে আসে। তো আমি একটাই বলবো যে আমার সব থেকে ইন্সপিরেশন এই পৃথিবীতে, যাকে আমি বলতে পারি যে গড হিসেবেও মানি, সেটা হচ্ছে এপিজে আব্দুল কালাম। তার একটা কথা হচ্ছে, ইউ ক্যান নট চেঞ্জ ইউর হ্যাবিট, বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিটস, অ্যান্ড শিওরলি ইউর হ্যাবিটস উইল চেঞ্জ ইউর ফিউচার। তার মানে তুমি তোমার ভবিষ্যৎ বদলাতে পারবে না, কিন্তু তুমি তোমার অভ্যাস বদলাতে পারো, এবং এর মধ্য দিয়েই তুমি তোমার ভবিষ্যৎকে চেঞ্জ করতে পারো। এছাড়া আর অন্য কোনো উপায় নেই। তো কিভাবে তোমার হ্যাবিট বদলাবে, বা পুলিশের চাকরি, বিশেষ করে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, বা টার্গেট নিচ্ছ, কিভাবে এই টার্গেটে পৌঁছাবে, সেই জন্যই আজকে ভিডিওটা বিস্তারিত আলোচনা করব। তাই প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নাও, এবং কিভাবে পড়াশোনা করবে বা রুটিন তৈরি করবে, পুরো জিনিসটা আলোচনা করব। তো এক নম্বর যেটা জরুরি, সেটা হচ্ছে মনস্থির করা, হচ্ছে কনসেন্ট্রেট তোমার মধ্যে তৈরি করা। এটা শুধু পুলিশের চাকরি বলে নয়, যে কোনো বিষয়ে, যে কোনো ফিল্ডে তোমার সাকসেস পেতে গেলে এই সমস্ত জিনিসগুলো, টিপস গুলো ফলো করতে হবে। তো এক নম্বর হচ্ছে মনস্থির করা। তুমি মনস্থির করে নাও যে তুমি তুমি তোমাকে জীবনে একটা সফলতা বা সাকসেস বা কোনো জায়গায় একটা স্টেবল হতে হবে। তো তুমি যে কোনো ভাবে হতে পারো, তোমাকে হয় বিজনেস করতে হবে, বা কোনো জব করতে হতে হতে পারে, সরকারি হোক বা বেসরকারি, যে কোনো একটা। তাই তুমি আগে দেখে নাও যে কোন ফিল্ডে বা কোন দিকে তোমার সেই কোয়ালিটিটা আছে। তাই এক নম্বর যেটা, সেটা হচ্ছে মনস্থির করা, এবং সেই বিষয়ে কিন্তু পুরোপুরি কনসেন্ট্রেট হয়ে যেতে হবে। দুই নম্বর যেটা, সেটা হচ্ছে চাকরির গুরুত্ব বোঝা। এবার তোমরা যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে আগে দেখতে হবে যে ব্যবসার বেশি গুরুত্ব রয়েছে নাকি চাকরির বেশি গুরুত্ব রয়েছে। দেখো, গুরুত্ব বলে এই সমস্ত জিনিস হয় না, কারণ প্রত্যেকটা ব্যক্তিরই আমাদের সমাজে বা ফিল্ডের জন্য আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। মানে সবার, এই পৃথিবীতে যে যাই কাজ করছে না কেন, সমাজে তাদের সকলকে দরকার। ব্যাপারটা যে তোমার পছন্দের উপর ডিপেন্ড করছে যে তুমি কি করতে চাও। তো পুলিশের চাকরিতে যাদের প্রিপারেশন আছে, তো প্রথমে যেটা করতে হবে, দেখো, যে সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। ঠিক আছে, শুধুমাত্র পড়লেই হবে না, যে জিকে পড়লাম, ম্যাথ পড়লাম, রিজনিং পড়লাম, স্ট্র্যাটেজি তৈরি করে নিলাম, পড়ে নিলাম, হয়ে যাবে না। ঠিক আছে, বিশেষ করে পুলিশের জন্য, পুলিশ হচ্ছে এমন একটা জিনিস, বা ডিফেন্সের জন্য, এই ক্ষেত্রে তোমার নলেজের পাশাপাশি যেটা ফিজিক্যাল ফিটনেস, ঠিক আছে, সুস্থতা থাকা ভীষণ জরুরি। তো এক নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্রথমেই সকালে ঘুম থেকে উঠতে হবে। এবং প্রথম থেকে যারা পুলিশের চাকরি করছে, ওই যে বললাম যে প্রথম দিনকেই উঠেই তুমি দৌড়াতে শুরু করে দিও না। আগে প্রথমে ওঠো, সকালবেলা ওঠো, একটু হাঁটাচলা করো, মাঠে যাও, আগে পরিবেশের সঙ্গে অ্যাটাচ হও, তারপরে কয়েকদিন পর থেকে তারপরে রান টান এই সমস্ত জিনিস শুরু করবে। 4 নম্বর একটা হচ্ছে নিজের পড়ার পাশাপাশি টিউশন পড়াতে পারো। যারা কম্পিটিটিভ, যারা লাইনে থাকছো, তারা নিজে পড়ার পাশাপাশি টিউশন পড়াতে পারো। এই জায়গাতে কি হবে, ধরো আমি মেনে নিলাম যে তুমি 5, 6, 4, 5 এর ছেলেপেলেকেও পড়াচ্ছ, তো তাদেরকে করার জন্য অঙ্ক করছো, গুণ করছো, ভাগ করছো, যোগ করছো, বা একটু যদি উঁচু ক্লাসের পড়াও, সেই ক্ষেত্রে জিকে, রিজনিং, জিকে বা ম্যাথামেটিক্স, এই সমস্ত জিনিস ক্যালকুলেশন হবে। তাই এই ব্যাপারটাতে কিন্তু তোমার কিছুটা রিভাইজ হয়ে যাবে, এবং অবশ্যই তুমি প্লাস পয়েন্ট পাবে। কারণ বর্তমানে যে বিভিন্ন সিলেবাস গুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তাতে কিন্তু অনেকটাই দেখবে যে সব 5, 6, 7, 8, 9, 10 এই সমস্ত বই থেকেও কিন্তু অনেক কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। সেই তার পাশাপাশি কি হচ্ছে, অবসর সময়টা তোমার এইখানে কেটে যাচ্ছে। আবার যাদের ক্ষেত্রে ইকোনমিক দিক থেকে উইক আছো, তাদের ক্ষেত্রেও কিন্তু কি হয়ে যাচ্ছে, একটা স্বাবলম্ব পেয়ে যাচ্ছ। মানে যেগুলো ভাবছো যে অন্য কোনো একটা আউট ইনকাম বা বাইরে জব করবে, সেটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে। 5 নম্বর যেটা হচ্ছে সামাজিক মানুষের সাথে মেশা। ঠিক আছে, দেখো, সমাজে প্রত্যেকটা মানুষের সঙ্গে মেশা, কথা বলা, এটা হচ্ছে একটা বিশাল বড় ভাইটাল ব্যাপার। অনেকে হয়তো শুধু ভাবছে যে না, আমি এই সমস্ত কিছু করবো না, শুধু বাড়িতে পড়াশোনা করব, এইভাবে হয় না। তুমি যত ইন্টারাকশন করবে, সমাজে মেলামেশা করবে, তাতে নেগেটিভ পজিটিভ সমস্ত মানুষ থাকবে, কিন্তু প্রত্যেকটা এক্সপিরিয়েন্স, প্রত্যেকটা নলেজ কিন্তু তোমার জীবনে চলার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 6 নম্বরে যে নেতিবাচক মানুষদের গুরুত্ব না দেওয়া। অনেকে বলে যে নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকো। আমি বলবো দূরে থাকো বলবো না, কারণ খারাপ থেকেও তুমি কিন্তু অনেক কিছু এক্সপিরিয়েন্স, ভালো কিছু পেতে পারো। তা ওই কারণের জন্য তাদের কথাগুলো শোনো, কিন্তু গুরুত্ব দেবে না। ঠিক আছে, মানে সেই কথাগুলোকে অ্যাকসেপ্ট করবে না, কিন্তু মেলামেশা করো অবশ্যই সবার সাথে। 7 নম্বর হচ্ছে বিপরীত লিঙ্গের সাথে বন্ধুত্ব স্থাপন। এই পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্রকৃতির এটা হচ্ছে ন্যাচারাল একটা ব্যাপার, মানে প্রাকৃতিক একটা ব্যাপার, যেটা হচ্ছে অপোজিট সেক্স পরস্পরকে আকৃষ্ট করে। সেটা মানুষের ক্ষেত্রে হোক, প্রত্যেকটা অন্য জীবজন্তু, পশু, সবার ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা।
এই কারণের জন্য ফার্স্ট থেকে মানে প্রথম থেকে যে জিনিসটা হয়ে যায়, বিশেষ করে গ্রাম বাংলা গ্রামের ছেলেপেলেদের কাছে মেয়েদের সঙ্গে একটু কিরকম হেজিটেশন লাগে, তার মানে একটু লজ্জা লজ্জা ভাব লাগে, এই জিনিসটাতে কিন্তু বিশাল এফেক্ট পড়ে। এই কারণের জন্য একটা জিনিসই মনে রাখতে হবে যে ছেলে মেয়ে বা উভয় এই সমস্ত জিনিস আলাদা করে লিঙ্গ ভেদ এটা করা চলবে না। ঠিক আছে, সবার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো। তাহলে কি হবে যে পরবর্তীকালে একটা অ্যাট্রাকশন বা এই সময়ে বিশেষ করে 22, 23, 24 বছর বয়সে যে একটা অ্যাট্রাকশন বা এই জিনিসটা একটা তৈরি হয়, সেই জিনিসটা কিন্তু দেখবে আস্তে আস্তে কেটে যাবে। আর একটা জিনিস, সিরিয়াস রিলেশনশিপ থেকে বিরত থাকা। এই জিনিসটা একটা সময় যে যতই বলুক হ্যাঁ এইসব করবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই জিনিসটা যদি মাথায় চলে আসে তাহলে দেখবে ওই জিনিসটা থেকে ওই জঞ্জাল থেকে বেরিয়ে আসতে পারবে না। এই কারণের জন্য একটা জিনিস যে আমাদের এটা বিজ্ঞানের ব্যাপার, ঠিক আছে, এটা হরমোন জনিত বলতে পারো বা হচ্ছে হাইপোথ্যালামাসের এটা দোষ। সেই ক্ষেত্রে কিন্তু অপোজিট সেক্স যেটা বললাম যে একটা অ্যাট্রাকশন হবে। এই কারণের জন্য হ্যাঁ, যে কারো ভালো লেগেছে, একটা বন্ধু বা কিছু আছে, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড সেই সমস্ত আছে, থাকুক, কিন্তু সেটাকে সেই রকমই রেখে দাও যে সিরিয়াস রিলেশনশিপ, যে 1 বছর 2 বছরের মধ্যে তোমাকে রিলেশনশিপে জড়িয়ে যেতে হবে, বৈবাহিক সম্পর্কের মধ্যে জড়িয়ে যেতে হবে। এই প্রেশারটা তোমার মাথার মধ্যে যদি চলে আসে তাহলে তুমি কোনোদিনই সফল হতে পারবে না। তাই 7 নম্বর 8 নম্বর এই পয়েন্টটা কিন্তু ভীষণ জরুরি। 9 নম্বর হচ্ছে দেখো যে রুটিন অনুযায়ী অনুশীলন করা। ঠিক আছে, রুটিন অনুযায়ী তুমি যদি অনুশীলন না করো তাহলে বর্তমানে যে কম্পিটিটিভ যে যুগ মানে প্রতিযোগিতার যে বাজার, তাতে তুমি কোনোদিন সফল হতে পারবে না। রুটিন অনুযায়ী অনুশীলন তুমি যদি নিজে যদি না করতে পারো তাহলে সেই হিসাবে পরীক্ষা প্রস্তুতির যে অনলাইন কোর্স শুরু হয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো 7797427474, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সেইখানে রুটিন অনুযায়ী পরপর প্রতিদিন ক্লাস হয়, সেখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। নিজে বাড়িতে বসে যদি সেলফ স্টাডি করতে যাও তাহলে দেখো যে প্রতিদিন 3 বার করে রুটিন অনুযায়ী পড়তে হবে। আমি এটা বললাম যারা অন্য কোনো জব করছো না, শুধুমাত্র কম্পিটিটিভের জন্য পড়ছো তাদের জন্য বলছি। যারা করছো মানে হচ্ছে তাদের যাদের 10টা থেকে 4টে বা অন্য ডিউটি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু রুটিনটা একটু অন্যরকম হবে, তাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বর যে রুটিনটা বললাম যে সকাল 5টার সময় ওঠা, ঠিক আছে, 5টা বা 5:30টার মধ্যে ওঠা। এবং তারপরে প্রথম যারা বিগিনার তারা প্রথম দিনকেই 3 কিমি রান পারবে না, অল্প অল্প করবে, কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাওয়ার পর থেকে যারা 1600 মিটারকে টার্গেট করছো অর্থাৎ কনস্টেবলের জন্য, ঠিক আছে, তাদের কিন্তু 3 কিমি করে রান দিতে হবে। যারা 800 মিটারকে টার্গেট করছো এসআই এর জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি 2 কিমি করে দৌড়াতে হবে। সেটা খুব জোরে না হলে আস্তে আস্তে করতে হবে, বা রান বলতে পারো বা জগিং বলতে পারো বা এক্সারসাইজ বলতে পারো। এটা তোমার পুলিশের ফিজিক্যাল ফিটনেস যেটা, সেটার সঙ্গে তো কাজে লাগছেই। আর একটা জিনিস, ফিজিক্যালের দিক থেকে তুমি যদি স্ট্রং থাকো, এই জায়গাটা এক্সারসাইজ ব্যায়াম যদি করো, তাহলে সেটা সারাদিন তোমার মনটা ফ্রি থাকবে, হালকা থাকবে, কোনো স্ট্রেস থাকবে না, তাই পড়াশোনায় মনটা বসবে। তো তারপরে চলে এসো, তারপরে খাওয়া দাওয়া করো, বা যে জিনিসটা আছে সেই জিনিসটা সকলেই জানো, ঠিকঠাক ডায়েট, ঠিক আছে, নিউট্রিশন যে জিনিসটা সেই জিনিসটা ফলো করবে। সকালবেলাতে কি আছে দেখো যে 7:30 থেকে 9:30 ম্যাথামেটিক্স করো। মানে দিনের বেলাতে আমি বলবো যে ম্যাথ রিজনিং করো। আর জিকের যে ব্যাপারটা, জিকের ব্যাপারটা মনে রাখার বেশি দরকার থাকে, ওই কারণের জন্য জিকেটা রাত্রেবেলা করো, কারণ সকালের দিকে তো একটু গ্যাঞ্জাম থাকে বা হচ্ছে শোরগোল থাকে। এই কারণের জন্য ম্যাথামেটিক্স করে নাও সকালবেলাতে 7:30 থেকে 9:30। যাদের ক্ষেত্রে ম্যাথামেটিক্সে উইক আছে তারা একটু বেশি সময় করতে পারো। এবার কিভাবে করবে, ধরো ম্যাথামেটিক্স ফার্স্ট যেটা শুরু হয় সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম বা হচ্ছে সিম্পলিফিকেশন। তা বলে একদিন করবে না, একদিন করবে না, আমি বললাম যে প্রতিদিন তুমি রুটিন মেনে চলছো, মানে প্রতিদিনই করছো, মানে 1 মাসে আমি 30 দিনের মধ্যে বাদ দিলাম যে 3-4 দিন বাদ দিলাম, শরীর খারাপ হতে পারে বা কোনো জায়গায় তোমাকে যেতে হতে পারে, ইমার্জেন্সি, বাদ দিলাম, তো 25 দিন তো তুমি করতে পারবে। তো দেখে না, অঙ্কের যে সিলেবাসটা যেমন সরলীকরণ, তারপর হচ্ছে নাম্বার সিস্টেম, লসাগু গসাগু, শতকরা, লাভ ক্ষতি, মানে এই যে প্রথম দেওয়া আছে মানে সরলীকরণ আর নাম্বার সিস্টেম, তুমি এই জিনিস দুটোকে টার্গেট করো। এবং তোমার কাছে যে কোনো একটা অথেন্টিক বই কিনে নাও। অনেকে বলেছিল যে বইয়ের একটা লিস্ট বানিয়ে দিতে, তো বইয়ের আমার মতে বলে যারা ইংলিশ ভার্সনের বইগুলো ফলো করা বেশি জরুরি, বা যে কোনো এমনি কম্পিটিটিভ জন্য বই কিনে নিতে পারো। তো সেখান থেকে সরলীকরণ নাম্বার সিস্টেমের কতগুলো টাইপ আছে বা কি কি টাইপ আছে, সেই সমস্ত জিনিসগুলোকে খাতায় নোট করে রাখো। দরকার হলে পর তুমি কোনো ভালো অথেন্টিক ইউটিউব চ্যানেলেরও হেল্প নিতে পারো। এবার সেটা 2-3 দিন কন্টিনিউ করো, ঠিক আছে, 2-3 দিন হয়ে যাওয়ার পরে মনে হবে যে হ্যাঁ সব ধরনের প্রায় সরলীকরণ নাম্বার সিস্টেম গুলো হয়ে গেল। তারপরে কি করবে, লসাগু গসাগুটাকে প্র্যাকটিস করো। এবং সরলীকরণ বা লসাগু গসাগু আরো 2 দিন করলে, এটা হয়ে যাওয়ার পরে তুমি এই 1 নম্বর যেটা শেষ হয়ে গেল সেই জিনিসটাকে আবার একবার রিভাইজ করে নাও সবটাকে, বা হয়তো কোনো জায়গায় যদি প্র্যাকটিস সেট আলাদা করে থাকে, বিভিন্ন জায়গাতে প্র্যাকটিস সেট থাকে, যেমন টেক্সট বুকে থাকে, বিভিন্ন জায়গাতে প্র্যাকটিস সেট থাকে, সেই জায়গাতে একবার টেস্ট দিয়ে দাও। হয়ে গেল। তারপরের দিন থেকে তুমি
যেটা ধরবে এখানে একটুকু ওলট পালট আছে, তারপরের দিনকে যেটা ধরবে অনুপাত। ঠিক আছে, অনুপাত, তারপরে হচ্ছে গড়, বয়সের হিসাব, মিশ্রণ, অংশদারি কারবার, এই জিনিসটা আগে করে নাও। এইগুলো অনুপাত অনুপাত শিখে নিলে পরে শতকরা লাভ ক্ষতি বা এই সমস্ত জিনিসের ক্ষেত্রে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কাজে লাগবে। তারপরে এই চ্যাপ্টারটা করে নাও, তারপরে শতকরা লাভ ক্ষতি করবে, তারপরে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ করবে, তারপরে সময়, কার্য, দূরত্ব, এই সমস্ত জিনিসগুলো করবে। তার মানে ফার্স্ট ম্যাথামেটিক্স এর যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সরলীকরণ, নাম্বার সিস্টেম, লসাগু গসাগু, আর তারপরে হচ্ছে অনুপাত। এটা হচ্ছে বেসিক জিনিস ম্যাথামেটিক্স এর। সেই সঙ্গে হচ্ছে সরলীকরণ করতে গেলে তোমাকে অ্যালজেব্রার পার্টটা জানতে হবে, তারপরে তুমি অন্য চ্যাপ্টারে যাও। তাহলে ম্যাথামেটিক্স এর জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এইভাবে তাহলে প্র্যাকটিস করতে থাকো, এবং দেখবে এইভাবে তুমি টানা প্র্যাকটিস করো, ঠিক আছে, তো 2 মাসের মধ্যেই সমস্ত ম্যাথমেটিক্স কমপ্লিট হয়ে যাবে। তারপর থেকে তুমি রিভাইজ বা প্র্যাকটিস করবে। এই যে 7:30 থেকে 9:30 পড়লে, তার মাঝে অনেক সময় আছে। কেউ যারা যদি চাই যে জব করছো বা কাজ করছো, বিভিন্ন কাজ করতে পারো, জব করতে পারো, বা মাঝে কোনো ইউটিউব চ্যানেল ফলো করতে পারো। তবে একটা জিনিস বলবো, আমার চ্যানেল ফলো করে সেটা বলবো না, কারণ আমি হয়তো সবসময় অতটা ক্লাস তোমাদেরকে দিতে পারি না। ব্যাপারটা হচ্ছে যেখানে অথেন্টিক জিনিস পাবে, ঠিক আছে। তো অনেক চ্যানেল এরকম থাকে যে উল্টো পাল্টা হয়তো সবসময়তে আসে। আমি বলবো যে যে জায়গাতে তোমার মনে হবে যে অথেন্টিক, মানে যে জায়গাটায় ক্লাস ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ ঠিকঠাকভাবে ক্লাস ফলো হয়, সেরকম অনলাইন কিছু চ্যানেল ফলো করতে পারো। মাঝে সারাদিন এলোপাথারি কিছু স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স সেরকম কিছু আগে ফলো করতে পারো, কিন্তু তুমি নিজে যেটা করছো সেটা চ্যাপ্টার ওয়াইজ পরপর করো। তারপরে দুপুরবেলাতে বললাম খাওয়া দাওয়ার পরে 2 PM থেকে 4 PM রিজনিং। ঠিক আছে, অনেকে যেমন দুপুরবেলার দিকে রেস্ট নেয়, ঘুমায়। আমি বলবো যে ঘুম যেটা সেটা একবারই করবে, সেটা রাত্রিবেলাতে একদম ঘুমানো উচিত। অনেকে যেমন দৌড়ে আসার পরে শুয়ে পড়ে, তাহলে তোমার সারাদিন যে তুমি কষ্টটা যেটা করলে সকালবেলায় সেটা বৃথা গেল। সেই সকালবেলা দৌড়ে আসার পরে ঘুমানো যাবে না। 2 PM থেকে 4 PM হচ্ছে রিজনিং প্র্যাকটিস করো। ঠিক আছে, রিজনিং সিলেবাসটা দেখে নাও। রিজনিং সিলেবাস দেখো, লেটার সিরিজ, নাম্বার সিরিজ, অ্যানালজি, ব্লাড রিলেশন, পেপার কাটিং, মিরর ভিউ, কিউ অ্যান্ড এগুলো, এই যে সমস্ত এগুলো চ্যাপ্টার গুলো আছে, এইগুলো প্রথমে ওই রকমই চ্যাপ্টার ওয়াইজ প্রথমে প্র্যাকটিস করে নাও। মানে লেটার সিরিজের উপর, নাম্বার সিরিজের উপর কোন অথেন্টিক বই থেকে আগে প্র্যাকটিস করে নাও। এইভাবে এটা হয়তো একদিন দুদিন করলে, তারপরে এগুলো করলে, এইভাবে সমস্ত জিনিস শেষ হয়ে যাওয়ার পরে তখন সবগুলোর প্র্যাকটিস করো। এবার প্র্যাকটিস করতে গিয়ে যেগুলো দেখছে বেশি টাইম লাগছে বা হয়তো পারছো না, তখন সেই চ্যাপ্টারটা নিয়ে আবার করবে। রিজনিং হয়ে গেল, তারপরে সন্ধ্যে 7:30 থেকে 9:30 কি করবে, জিকে প্র্যাকটিস করবে। এবার দেখো, যাদের ক্ষেত্রে কোনো জব করছো, দিনের বেলাতে হয়তো সময় পাবে না, তাদের পক্ষে সকালে উঠে 7টা থেকে 9টা পর্যন্ত হয়তো করে নিতে পারলে, তারপরে হয়তো অনেকের 10:30 11টা থেকে বা অফিসিয়াল ডিউটি থাকে, সরকারি বা বেসরকারি বিভিন্ন জব করতে পারো, সেখানে তখন তো হবে না। তো ওই টাইমটা কিন্তু বিকেলের দিকে বা তোমাকে রাত্রেবেলা ম্যানেজ করতে হবে ওই টাইমটা। তো 6 ঘন্টা এটুকু জেনে রাখো যে 5 থেকে 6 ঘন্টা তুমি তুমি যদি ডেলি পড়ো তাহলে ইনফ টাইম, এর থেকে বেশি পড়ার দরকার নেই। আর যাদের ক্ষেত্রে তো এমনিতে হয়ে আছে, মানে অনেকদিন থেকে প্রিপারেশন নিচ্ছ, মোটামুটি সিলেবাস গুলো কভার করা আছে, তাদের ক্ষেত্রে ডেলি 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস করলেই হবে, কিন্তু অবশ্যই চ্যাপ্টার ভিত্তিক প্রথমে আগে একবার করে নাও। এবং দেখো, রাত্রি 9:30, খুব একটা বেশি রাত জাগা দরকার নেই। অনেকে আছে রাত জেগে পড়ে, সেটা নিজের নিজের অভ্যেস, আমি বলছি না যে এরকমই করতে হবে, তবে টাইম সিকোয়েন্সটা বা হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক পড়ার নিয়মটা এইভাবে করে নেবে। তারপরে ঘুমানোর আগে কি করবে, যে সারাদিনে যে সমস্ত কাজ, তুমি যে সমস্ত জিনিসগুলো পড়লে সেগুলোকে স্মৃতিচারণ করে নাও। 10:30 11টার মধ্যে ঘুমিয়ে গেলে 6 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা ঘুম অবশ্যই জরুরি। তো ম্যাথ বা রিজনিং যে জিনিসটা বা জিকে, প্রত্যেকটা জিনিস অধ্যায় ভিত্তিক পরপর পড়বে। ঠিক আছে, ওই যে যেমন বলে দিলাম যে প্রথম দিন তুমি যদি ম্যাথ, নাম্বার সিস্টেম বা সিম্পলিফিকেশন পড়ো, এইভাবে 2-3 দিন প্র্যাকটিস করে নাও। রিজনিং যদি পড়ে অ্যানালজি দিয়ে শুরু করতে পারো, বা নাম্বার সিস্টেম, ডেটা সিরিজ দিয়ে শুরু করতে পারো, এইভাবে 2-3 দিন প্র্যাকটিস করে নাও। এইভাবে পরেরটা ধরো। ঠিক আছে, যারা সায়েন্সের ক্যান্ডিডেট আর আর্টসের ক্যান্ডিডেট আছো, তো জিকে যারা শুরু করবে, যারা যে ফিল্ডে ছিলে সেই ফিল্ডেই শুরু করো। অর্থাৎ যারা আর্টসের ক্যান্ডিডেট, ঠিক আছে, তুমি যদি আর্টসের ক্যান্ডিডেট হও তাহলে সেই ক্ষেত্রে কি করবে, যে আর্টসের কোনো সাবজেক্ট ইতিহাস ভূগোল দিয়ে শুরু করো। কারণ কি, সেই ক্ষেত্রে তুমি পারবে কোশ্চেন গুলো বা মনে করতে পারছো, তাহলে পড়তে তোমার ভালো লাগবে পরপর। আর তুমি যদি আর্টসের ক্যান্ডিডেট হও, ফিজিক্স বা কেমিস্ট্রি দিয়ে শুরু করো, তাহলে পারবে না, তাহলে সেই ক্ষেত্রে তোমার মনটা ভেঙে যাবে। তাই এই ক্ষেত্রে যারা যে ফিল্ডের আছো সেই সাবজেক্ট দিয়ে শুরু করো। ধরো ইতিহাস শুরু করলে, তা কি অনুযায়ী শুরু করবে, একদম এনসিয়েন্ট প্রাচীন ইতিহাস থেকে শুরু করো, পরপর সিকোয়েন্স অনুযায়ী পুরোটা কমপ্লিট করে নাও। যদি ভূগোল দিয়ে শুরু করো, তুমি 3টে পার্টে ভাগ করে নেবে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি, 3টে পার্টে শুরু করবে। এই জিনিসটা আর্টসের সাবজেক্ট, কিন্তু ইতিহাস ভূগোল এই দুটো শুরু মানে শেষ করতে কিন্তু একটু বেশি সময় লাগবে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি, এই 3টে হচ্ছে মেন সাবজেক্ট। তারপর যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো জিকেটাতে একটু বেশি টাইম লাগতে পারে, অনেকটা ভাস্ট সিলেবাস। এই কারণের জন্য যারা ম্যাথ রিজনিং উইক আছো, জিকেটাকে ভাবছো যে জিকেটাকে পড়বে,
তাদের ক্ষেত্রে কিন্তু একটু টাইমটা বাড়াতে হতে পারে, 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা হয়তো ডেলি তোমাকে পড়তে হবে। তো এইভাবে রুটিন অনুযায়ী যদি করো তাহলে জিকে শেষ করতে তোমার দেখবে 3 থেকে 4 মাস হয়ে যাবে। ডব্লিউবিসিএস বাদ দিয়ে বলছি, 3 থেকে 4 মাস হয়ে যাবে, 3 থেকে 4 মাসের মধ্যে অবশ্যই তোমার কমপ্লিট হয়ে যাবে। ইতিহাস পড়তে গেলে বললাম, যেটা প্রাচীন ইতিহাস স্টেপ বাই স্টেপ ঘটনাক্রমিক পরপর পড়ে নাও। এবার একটা জিনিস করতে পারো, ধরো ইতিহাস পড়তে পড়তে তোমার বিরক্ত লাগছে, ভালো লাগছে না, অনেকদিন থেকে পড়ছো, ডেলি পড়ছো বলে, তো মাঝে তুমি যে একটা খাতাতে নোট করছো, একটা সব সময় নোটবুক বানাবে, অবশ্যই নোটবুক একটা বানাবে, এবং পড়তে পড়তে যেগুলো এফেক্টিভ লাইন বা ইম্পর্টেন্ট লাইন সেগুলোকে নোট করবে, কোনো একটা সাল বা হচ্ছে পরপর সিকুয়েন্স অনুযায়ী, ধরো মোগল সাম্রাজ্য পড়ছো, পরপর রাজা অনুযায়ী পরপর লিখে নিলে তাদের কি আসল নাম, কোন সময় কে কিভাবে মারা গিয়েছিল বা কি, সেভাবে একটু পরপর নোট করে দিলে, এবার দেখতে দেখতে তোমার মনে হলো যে ইতিহাসটা ভালো লাগছে না, কিরকম লাগছে, তো কতটুকু জায়গা লাগতে পারে ইতিহাসটা করার জন্য, সেই জায়গাটা ছেড়ে দিয়ে তুমি ভূগোলটা ধরে নাও বা অন্য একটা সাবজেক্ট ধরে নাও। ঠিক আছে, এইভাবে তুমি জিনিসটাকে কি করতে পারো, অল্টারনেট করে নিতে পারো। ফিজিক্স যারা শুরু করলে প্রথম থেকে শুরু করবে ইউনিট বা হচ্ছে ভর, পদার্থ, পদার্থের বিভিন্ন প্রকারভেদ, মৌল, অণু, পরমাণু, ইলেকট্রন গঠন, মানে পরমাণুর গঠন, এই সমস্ত জিনিস ভাবে এইভাবে শুরু করতে পারো। একটা জিনিস মনে রাখবে যে বিজ্ঞান যেটা বলে, ঠিক আছে, আর প্রতিটা সাবজেক্ট শেষ করার পরে পুরো রিভাইজ করবে। বিজ্ঞান যেটা বলে যে কোনো অভ্যাস তুমি যদি পরপর 3 সপ্তাহ ধরে কন্টিনিউ করো, এই যে যে কন্টিনিউটা যেটা বললাম, আসল ব্যাপারটা হচ্ছে সেলফ স্টাডি করলে বা নিজে পড়লে পরে কন্টিনিউটিটা থাকে না, রেগুলারিটি থাকে না, একটা সময় ফ্রাস্ট্রেশনে ভুগবে, ধুর এখন আগে ইয়েটা তো আসুক, মানে ভ্যাকান্সিটা তো বের হোক, আগে ফর্ম ফিল আপ তো করি, তারপরে মনে হবে আগে অ্যাডমিটটা তো পাই, এই জিনিসটাই হচ্ছে হয়ে যায়। তাই তুমি যদি কষ্ট করে 3 সপ্তাহ যদি এটা কন্টিনিউ করতে পারো, 20 থেকে 21 দিন, ঠিক আছে, তাহলে দেখবে আস্তে আস্তে তোমার মধ্যে অভ্যেস তৈরি হয়ে যাবে। তুমি যেখানেই থাকো না কেন, তোমার মনে হবে যে এই সময় এখন আমার পড়ার রুটিন আছে, আমার পড়ার দরকার। তোমার একদিন যদি পড়া বাদ যায়, দেখবে তোমার এটাই মনে হবে যে ধুর আজকের দিনটা শুধু ফালতু চলে গেল, ছি, তোমার বারবার আফসোস করতে মনে হবে। এটা গ্যারেন্টি দিয়ে তোমাকে বলছি। তার কারণ আমি সকাল থেকে উঠে একদম রাত্রি 11টা পর্যন্ত পুরো রুটিনের মধ্যে ব্যস্ত থাকি। কোনো কারণের জন্য যদি সেই রুটিন থেকে বিচ্যুত হয়, শুধু সবসময় আমার মাথায় এটাই খেয়াল রাখে যে আজকে এইটা ছিল, এটা আজকে করা হলো না। কাজ এমনই একটা জিনিস, ঠিক আছে, কাজকে তুমি যদি ভালোবাসো তাহলে আর তোমাকে কাউকে স্যালুট করতে হবে না, তুমি সাকসেস অবশ্যই পাবে। এবং কাজের মধ্য দিয়ে, মানে অনেকে যারা কাজকে ভয় পায়, অনেকে বলে ধুর এত ওয়ার্ক প্রেসার ভালো লাগে না, কাজটাকে এনজয় করতে হবে, তাহলে দেখবে যে ওটার মধ্যে দিয়েই তুমি এনজয়মেন্ট পাচ্ছ। যারা বই পড়ে, বইয়ের পোকা, তারা সবসময় বই পড়ে, কারণ কি ওটার মধ্যে দিয়ে সে এনজয়মেন্ট পাবে, সে বাইরে গিয়ে অন্য কোথাও আড্ডা মেরে বা ফালতু সময় নষ্ট করে সোশ্যাল সাইট চালিয়ে তারা এনজয়মেন্ট পায় না। তাই কাজের মধ্য দিয়ে তুমি ঢুকে যাও, ঠিক আছে, দেখবে অবশ্যই তোমার ইন্টারেস্ট থাকবে, এনজয়মেন্ট লাগবে। হ্যাঁ, মাঝে মধ্যে কোনো কোনো সময় আমাদের ফ্রাস্ট্রেশন চলে আসে বা একাকিত্ব লাগে আমাদের, সেই সময়তে বন্ধু টন্ধুদের সঙ্গে বা অন্য কোথাও একাই বাইরে বেরিয়ে যাও, একটু ফ্রি সময় কাটিয়ে এসো, নদীর ধারে, মাঠের ধারে গিয়ে একটু ফাঁকা সময় কাটিয়ে এসো, বা অন্য কোনো কোথাও বাইরে গিয়ে ঘুরে এসো, সেটাই হ্যাংওভারটা কাটাও। কিন্তু একটা জিনিস মনে রাখবে, সবসময় কাজটা হচ্ছে আসল জিনিস। যেভাবে রুটিন বললাম তোমাদের, এইভাবে অবশ্যই 3-4 মাসের মধ্যে দেখবে পুরো সিলেবাসটা একবার কমপ্লিট হবে। সামনে তোমাদের যে আপকামিং ভ্যাকান্সি বলেছি, যে 8,000 ভ্যাকান্সি যেটা কনস্টেবলের নভেম্বরে আসছে, তারপরে এএসআই ভ্যাকান্সি মোটামুটি 500 শুনছি, 500 বা তার বেশি হতে পারে, এএসআই এক্সাইজ ভ্যাকান্সি আসছে। এসআই এর ভ্যাকান্সি আসছে ডিসেম্বর নাগাদ, ঠিক আছে, ওয়্যারলেস অপারেটরের শুনেছি যে 2023-এর জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ নাগাদ আসতে পারে। তবে এই সমস্ত যে সমস্ত আপকামিং ভ্যাকান্সি গুলো আসছে, তার জন্য থেকে সেই মহাযুদ্ধে যদি প্রস্তুতি নিতে যাও, তাহলে এখন থেকেই তোমাকে প্রস্তুতি নিতে হবে। তোমাদেরকে হেল্প করার জন্য অবশ্যই পরীক্ষা প্রস্তুতি আছে। যদি অনলাইন কোর্স নিতে চাও, তাহলে তোমরা 7797427474 এই নাম্বার, যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারো। অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে আপকামিং পরীক্ষাগুলোর জন্য। সেই সঙ্গে বিশেষ করে কেপিএসআই মেন, ঠিক আছে, কেপিএসআই মেন পুজোর পরে রেজাল্ট হয়তো বেরিয়ে যাবে, ডিসেম্বর জানুয়ারি নাগাদ মেন পরীক্ষা হতে পারে, ঠিক আছে, তার জন্য ক্লাস স্টার্ট হয়েছে, নিতে পারো। আরেকটা জিনিস সেটা মনে রাখবে যে স্লো বাট স্টেডি উইন দ্য রেস। যারা শুরু করনি বা যারা মোটামুটি সিলেবাস একবার কভার আছে, তবুও বলবো চ্যাপ্টার ভিত্তিক রুটিন মেনে পরপর করো, 3 থেকে 4 মাসের মধ্যে অবশ্যই কভার হয়ে যাবে, তারপর থেকে তখন করো। আর এলোপাথারি এদিক ওদিক প্র্যাকটিস করে কোনো লাভ হবে না। সবাইকে ভিডিও শেষ করার আগে আরো আরো একবার অনেক অনেক, মানে কি বলবো, তোমাদের জন্য শুভেচ্ছা রইলো আগামী পরীক্ষার জন্য। এই মহাযুদ্ধে নামার জন্য এখন থেকে খুব ভালো করে তোমরা প্রিপারেশন নাও, ঠিক আছে। তোমরা বললাম একটা জিনিস, সেলফ স্টাডি করতে পারো, আমার কাছে করতে পারো, বা নিজের বাড়ির পাশে যেখানে কোনো একটা জায়গাতে, আমি বলবো যে
ভর্তি হয়ে যাও। ঠিক আছে, যাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ আছে তাদের ক্ষেত্রেও যেমন এখানে চুক্তি মানে ইনস্টলমেন্টের সুবিধা রয়েছে, বা যে জায়গাতে কম ফিসে পড়ানো হয় সেই সমস্ত জায়গায় তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। একটা জিনিস মনে রাখবে যে ফ্রিতে কোনো কিছু শেখা ঠিকঠাক হয় না, যেটাকে বলি গুরু দক্ষিণা, ওই সমস্ত ওই জিনিসটা তোমাকে দিতে হয়, না হলে সিরিয়াসনেস আসে না তোমার মনের মধ্যে। তাই এক হচ্ছে তোমার মনের মধ্যে যদি জেদ থাকে, একাগ্রতা থাকে যে না আমি নিজেই পারবো, তাহলে অবশ্যই সেলফ স্টাডি করো। আর যদি সেই জিনিসটা মনে হয় যে না কোথাও কোথাও আমি ফ্রাস্ট্রেশনে ভুগছি, বা হয়তো কনফিডেন্স হারিয়ে ফেলছি, আত্মবিশ্বাস হারিয়ে ফেলছি, বা আমার রেগুলারিটা দরকার যে প্রতিদিন যদি কন্টিনিউ হয়, তাহলে সেই ক্ষেত্রে কোনো একটা ইনস্টিটিউট বা কোনো একটা জায়গায় তুমি যুক্ত হয়ে যেতে পারো। তাহলে পড়াশোনার সাথে টাচে থাকবে, বা একে অপরকে দেখে, বা অন্যের ধর কেউ নাম্বার বেশি পেয়েছে তোমাকে দেখে ইন্সপায়ার জাগবে যে ও বেশি পাচ্ছে আমাকে পেতে হবে, বা তুমি তোমার নিজের লেভেলটা বুঝতে পারবে এই জায়গাতে। ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানেই আমরা শেষ করছি, এবং আগামী দিনগুলোতে পুলিশের সংক্রান্ত ব্যাপার নিয়ে কেমন কি কোশ্চেন সাবজেক্ট ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে অবশ্যই নোট বা ভিডিও প্রোভাইড করা হবে।